অবৈধভাবে বিদেশে পাড়ি দিতে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। ইউরোপের সাথে কূটনৈতিক আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম, বাড়ছে মামলা জট, সেবা গ্রহীতাদের দুর্ভোগ। ভূমি অফিসে কমেনি অবৈধ লেনদেন, দালালদের দৌরাত্ম্য, পদে পদে হয়রানি হচ্ছে মানুষ, ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এবং নানা অব্যবস্থাপনায় ফেনীর সালাম স্মৃতি জাদুঘরে বন্যায় পাঠাগারের বই আলমিরা ক্ষতি হলেও হয়নি পুনঃস্থাপন, হতাশ পাঠক। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। কেউ সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু ও সর্বশান্ত হওয়া বন্ধে বৈধভাবে জনশক্তি পাঠাতে ইউরোপের দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। শ্রম খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। সহায়তা করেছেন মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান। উন্নত জীবনের আশায় মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রতি বছর সমুদ্রপথে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন অনেক বাংলাদেশি। এতে সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারান অনেকেই। আর এর মাসুল গুনতে হয় পরিবারের সদস্যদের। তাও চাই না, আমার বাবারে চাই, আমার অনেক কষ্টের সন্তান। ডলার উপার্জনের স্বপ্নে দালালের খপ্পরে পড়ে চরম বিপদসংকুল জেনেও 15 থেকে 20 লাখ টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে অসংখ্য পরিবার। আবু কালাম দালাল আমার বলছে যে বৈধভাবে 14 লাখ টাকা ইতালি নিয়ে দেবে, 1 টাকা আর এক্সট্রা কোনো টাকা লাগবে না। আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার বাড়ি প্রচুর মারধর করে, মানে ওর লোক আছে মাফিয়া, মানে ওর নিজেরই লোক, আবু কালামের লোক। এখানে আমার বাড়ি এতটাই মারধর করে, এতটাই টর্চার করে যে আমাদেরকে ভিডিওগুলো দেখাইছে আমারে। আমি এখন মানে টাকা দিতে বাধ্য হয়েছি। এই পর্যন্ত আমার কাছে 51 লাখ টাকা নিছে আর কি। তুমি ভাইজান এই টাকা পাঠাই দেন আমার 12 লাখ, আমি ওই বাইকনারের সাথে কইরা নিয়ে যাব। আরে দেখলে মনে হয় দোকান, দেখলে মনে হয় আমার বাবা এদিকে আছে। দালাল চক্র বিভিন্ন জেলা থেকে অভিবাসন প্রত্যাশীদের সংগ্রহ করে ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় দুবাইয়ে নিয়ে যায়। সেখান থেকে ট্রানজিট ভিসায় পাঠানো হয় মিশরের আলেকজান্দ্রিয়া অথবা তুরস্কে। পরের গন্তব্য লিবিয়ার বেনগাজি। এরপরেই শুরু হয় ভাগ্যের নির্মমতা। কেউ সাগরে ডুবে প্রাণ হারায়, কেউ বা আবার অপহরণকারী চক্রের কবলে পড়ে। ইউরোপের যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা বা আমাদের নাগরিকরা যেতে চান, অধিকাংশ দেশের ঢাকায় দূতাবাস নাই। সেটার জন্য তাদেরকে দূরে যেতে হয়, হয় দিল্লি যেতে হয় কিংবা অন্যান্য দেশে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চায়নাতেও যেতে হয়। সেখান থেকে তাদের এমপ্লয়মেন্ট ভিসা নিতে হয়। তো সেইটাও তো কমপ্লিকেটেড তাদের জন্য। তো এই সমস্ত কারণে তারা সহজ পথ খোঁজার চেষ্টা করেন। ইনফো মাইগ্রান্টসের তথ্যমতে 2024 সালে নৌকাডুবি সহ নানাভাবে মারা গেছেন 7 শতাধিক মানুষ। আর 2023 সালে নিখোঁজ হয়েছে বা মৃত্যুবরণ করেছে প্রায় 4000 অভিবাসন প্রত্যাশী। একপাক্ষিক হলে হবে না, তার মানে হলো কেবল আমাদের সরকার চেষ্টা করলে হবে না। সেখানে যে দেশগুলোতে তারা যাচ্ছেন, ধরে নিই ইউরোপ, সেখানে ইউরোপের দেশগুলোর দিক থেকে একটা পজিটিভ মনোভাব আপনার থাকাটা জরুরি। ইউরোপের দেশগুলোতে জনশক্তি পাঠাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এই শ্রমিক বিনিময়ের বা শ্রমিক প্রেরণ করার কোনো দেশের সঙ্গেই আমাদের কোনো রকম চুক্তি নাই বা ব্যবস্থাপনা নাই। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক আঞ্চলিক কমান্ডার হানেফ সহ 3 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত 8টায় উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জঙ্গলে ঢাকা নির্জন শ্মশানঘাট এলাকার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের হানেফ, তার শ্যালক লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিবি ও সিআইডির কর্মকর্তারা। চাঁদপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম। ২৬ জন বিচারকের ২৬টি এজলাস থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৬টি, যে কারণে বাড়ছে মামলা জট আর সেবা প্রত্যাশীদের বাড়ছে দুর্ভোগ। জেলাবাসীর দাবি একটি স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরির। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরের আদালতে ২৬ জন বিচারকের বিপরীতে ২৬টি এজলাস থাকার কথা থাকলেও এজলাস আছে মাত্র ১৬টি। একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচার কার্যক্রম পরিচালনার জন্য ওঠেন। একই এজলাসে ২ থেকে ৩ জন বিচারক কাজ করেন পালাক্রমে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজস্ব ভবন না থাকায় দিন দিন বাড়ছে নানা সংকটসহ মামলা জট। এমন বাস্তবতায় ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী ও বিচার সংশ্লিষ্টরা। মামলা জটসহ শুনানি বিলম্বিত হওয়ায় বিচার প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। একটি জুডিশিয়াল ভবন নির্মাণ হলে এই সংকট কাটবে দাবি আইনজীবীদের। 3টা কোর্ট বসতে হয়, সেখানে বিচারক যারা আছেন ওনাদের ওই বিচার কাজের যথেষ্ট সময় দিতে পারেন না এবং সংকটের কারণে সেখানে বিচার প্রার্থীকে নিয়ে বিচার কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারে না। চাঁদপুরে জুডিশিয়াল ভবনটি দ্রুত করা হোক, তাহলে চাঁদপুর থেকে মামলার জট কমবে এবং বিচার প্রার্থীরা তাদের বিচার পাবে। জুডিশিয়াল ভবন না থাকায় একটি খাস কামরায় 2 থেকে 3 জন বিচারককে বসতে হয়। ইতিপূর্বে বেশ কয়েকবার নথিও চুরি হয়েছে। এতে বিচার কার্যক্রম চলছে ধীরগতিতে। অত্যন্ত কষ্ট পোহাতে হচ্ছে, আমরা আইনজীবীগণ কষ্ট পোহাচ্ছি, পাশাপাশি বিচার প্রার্থীরা অনেকভাবে লঘুলাঞ্ছনা পোহাচ্ছে। পাশাপাশি আমাদের বিচারকরা বসার জায়গা না থাকার কারণে ওনারা একটি খাস কামরা 2 থেকে 3 জন বিচারক ভিন্ন ভিন্নভাবে বসতে হয়। তো এটা ইতিপূর্বে বেশ কয়েকবার নথি চুরি হয়েছে এবং বিচার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে না, বিচার কার্যক্রম ধীরগতিতে চলতেছে। সমস্যাটি গুরুত্বের সাথে নিয়ে কর্তৃপক্ষ একটি স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণের দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া জেলাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মেহেরপুরে ভূমি অফিসে হয়রানির শিকার হচ্ছে ভূমি মালিক ও সেবা প্রার্থীরা। অবৈধ লেনদেন, দালালদের দৌরাত্ম্য সহ নানা অভিযোগ রয়েছে সহকারী কমিশনারের বিরুদ্ধেও। এসব অভিযোগের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাংনী উপজেলা ভূমি অফিসে পদে পদে ঘুষ, দুর্নীতির কারণে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। অবৈধ লেনদেনকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। অফিস থেকে জারি করা নোটিশ গ্রাহককে না দিয়ে গায়েব করার অভিযোগও আছে এখানে। এভাবেই প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা। এছাড়া সহকারী কমিশনার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নামজারিতে ধীরগতি, ভূমি মালিকদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। মাসের পর মাস নামজারি সহ নানা ফাইল পড়ে থাকায় দুর্ভোগ বেড়েছে ভূমি মালিক ও সেবা প্রার্থীদের। একটা অদক্ষ লোককে হবে না, এসিল্যান্ডকে এখান থেকে আমার মনে হয় যে সরানো উচিত আর কি, একটা দক্ষ লোককে এখানে দেওয়া উচিত। শুনানির কোনো কিছুই হয় নাই, এই যে ভোগান্তি হচ্ছে বিগত 4-5 মাস ধরে ঘোরানোর কারণে মানুষকে, আমাকে একাই না, অনেক মানুষ ঘোরাফেরা করছে, কাজ কামাই করে অনেক লোক এখানে বিভ্রান্তি হচ্ছে। বিগত বছরে প্রতি মাসে প্রায় 3000 নামজারি সম্পূর্ণ করা হলেও এখন মাসে 700 থেকে 800 নামজারি করা হচ্ছে, যে কারণে বাধ্য হয়েই নামজারি সহ অন্যান্য কাজে অনেককেই দালালের দ্বারস্থ হতে হচ্ছে। কেস আছে তো এখনো সাহেব এখনো বসেন না। ওয়ারেস খারিজ করতে 4000 টাকা খরচ হয়েছে, গ্রাম থেকে খারিজ করেছি মোহরি ধরে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সহকারী কমিশনার সাদ্দাম হোসেন। অযথা হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়টা দেখবো, আপনারা যেহেতু জানিয়েছেন, আশা করি ইনশাআল্লাহ এরপরে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার জানবো কৃষক পর্যায়ে সবজির চাষে খরচ কেমন পড়ছে আর বাজারে দাম কেমন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সাধন সূত্রধর। সাধন, মানিকগঞ্জে কৃষক পর্যায়ে সবজির চাষে খরচ কেমন পড়েছে এবং তারা যখন সেটি বাজারে নিয়ে আসছে, বাজার থেকে তারা কেমন দাম পাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই।
শুভ সকাল বলি, ধন্যবাদ আপনাকে। আমি আছি মানিকগঞ্জ কাঁচা বাজার বাস স্ট্যান্ডের এই মুহূর্তে কাঁচা বাজারের কৃষকদের মাঝে যেমন ছিল যে কৃষকরা কিন্তু একেবারেই এই বর্তমানে সবজির দাম পাচ্ছে না, এদিকে কাঁচা বাজারে যেমন হচ্ছে যে এরা কিন্তু একটু বেশি দামে বিক্রি করছে। আসলে মূলত বিষয়টা হচ্ছে কৃষক পর্যায়ে যে উৎপাদন খরচ, সেই খরচের কমই পাচ্ছে তারা উৎপাদন মূল্য। এদিকে বিক্রেতারা যেমনটি জানিয়েছে, শীতকালীন সবজি প্রায় শেষের দিকে, যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম এগুলো কিন্তু শেষের দিকে। এর জন্য ফুলকপির দাম কিছুটা বেশি, তবে আলু প্রতি কেজি 20 টাকা, আগের দামই আছে। পেঁয়াজ 40 টাকা। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম 5 থেকে 7 টাকা কমেছে। তবে রমজান আসছে, এই মুহূর্তে লেবুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যেমন নিয়েছে যে রমজান ঘিরে প্রতি বছরই লেবুর দাম বাড়ে, এবছর কিন্তু লবির দাম বেড়ে যাবে। আমি যদি একজন বিক্রেতার সাথে কথা বলি, আসলে বছর রমজান সবজির দাম বাড়তে পারে আপনি মনে করেন? লেবু, একটি শসা, আর আপনি আদা, রসুন সহ পেঁয়াজ জানবেন যে এই বাজারে কিন্তু সবজির দাম ঠিক থাকলেও এবং সয়াবিন তেলের দাম কিন্তু বাজারে নেই বললেই চলে। ক্রেতারা এতে ভোগান্তিতে পড়ছে। এমনকি জানিয়েছে যে তারা কিন্তু বাজার মনিটরিং করতে হয়, তাহলে এই জি সাধন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফেনীর সালাম স্মৃতি জাদুঘরে নানা অব্যবস্থাপনায় নেই পাঠক ও দর্শনার্থী। পুরাতন বইসহ বছরের পর বছর একই বই রাখার কারণে আগ্রহ নেই পাঠাগার নিয়ে। বন্যায় পাঠাগারের বই, আলমিরা, দরজা ক্ষতি হলেও সেগুলো পুনঃস্থাপনের কোনো উদ্যোগ চোখে পড়ে না। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘরে ঢুকতেই চোখে পড়বে এমন ভাঙা আলমিরা, চেয়ার টেবিল। বন্যার পানিতে ফার্নিচারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো আর মেরামত করা হয়নি। নষ্ট হয়ে যাওয়া ভাঙা আলমিরাতেই রাখা আছে ইতিহাস, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, দর্শন, সাহিত্য, ধর্ম, কবিতা, উপন্যাস ও গল্পের বই। কিন্তু নতুন বই না থাকায় পাঠকদের আগ্রহ দিন দিন কমছে। গ্রন্থাগারের ভেতরে কোথাও ভাষা শহীদ সালামের একটি ছবি ছাড়া কোনো স্মৃতিচিহ্ন নেই। স্থানীয়দের দাবি তার নামে একটি কমিউনিটি ক্লিনিক, শিশু পার্ক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপন করা হোক। কিছুদিন আগে বন্যা হয়েছে, বন্যা হয়ে অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, এগুলোর কোনো সংস্কারও করা হয় না, এগুলো কোনো পরিবর্তনও করে দেওয়া হয় না। এখানে আসলে এই বইগুলো যা আছে সবগুলো আগের বই। আশা করি নতুন বই যদি আনা হতো তাহলে পাঠকের সংখ্যা বাড়তো। শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার, এখানে একটি ছবি ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। এখানে আসলে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে আসে, কোনো কিছু না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যায়। মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ অতীব দরকার, এবং সালামনগরের পাশে আপনারা দেখছেন দক্ষিণে এই জায়গাতে একটা শিশু পার্ক করা যেতে পারে। তার ছোট ভাই আব্দুল করিম বললেন, 21 ফেব্রুয়ারি ছাড়া সালামকে নিয়ে তেমন কোনো কার্যক্রম নেই। কোনো বছর করে, কোনো বছর করে না, এমনি 21 ফেব্রুয়ারি পালন করা হয়। এই বই আলমিরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, নতুন বই দেয়া সহ এখানে একটি ডিজিটাল লাইব্রেরি করা হবে। আমরা এখানে সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় যে আইটেম সেগুলি আমরা এখানে দেব, এবং বইপত্র আমরা নতুনভাবে কিনে দেব, এবং এখানে আমরা একটি ডিজিটাল লাইব্রেরি করার চিন্তা ভাবনা আমাদের আছে। ভাষা শহীদ সালামের স্মৃতি রক্ষায় 2008 সালে নির্মাণ করা হয় এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিলে লাগা আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় 20টি দোকান ও 2টি সমিল পুড়ে গেছে। এর আগে শুক্রবার রাত 8টার দিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্যরা। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। দেশের বাইরের খবর। অজ্ঞাত একটি মরদেহ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের 4 জিম্মির মরদেহ ফেরত দেয়। তবে ইসরায়েল পরবর্তীতে জানায় 4 জিম্মির মধ্যে 3 জন তাদের নাগরিক, কিন্তু অপরজন গাজার অজ্ঞাত এক নারীর মরদেহ। এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার রাতে ইসরায়েলি সেনাদের কাছে আরেকটি মরদেহ হস্তান্তর করে। হামাস জানায় এ মরদেহটি ইসরায়েলি জিম্মি সিরি বিবাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2013-17 সালের আসরের মতো এবারও গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের 2 বিখ্যাত দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে এই 2 প্রভাবশালী দেশের লড়াই। গত 2 আসরে ইংলিশদের কাছে হেরেছে অজিরা, আবার 2023 ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে দলটির বিপক্ষে জয় রয়েছে অজিদের। এবার দল হিসেবে কেমন এই 2 দল তা নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পরপর এককভাবে শিরোপা জয়ের রেকর্ডটা কিন্তু অস্ট্রেলিয়ার। সবশেষ 2009 সালে এই ট্রফি ছুঁয়ে দেখেছিল অজিরা। আর ক্রিকেটের জন্মস্থান যে দেশ, সে দেশ এখনও পায়নি এই ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত 2 আসরে ইংলিশদের কাছে হেরেছে অজিরা। তবে 2024 সালে সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে 3-2 ব্যবধানে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া স্কোয়াডে নেই কয়েকজন তারকা। আসর শুরুর আগে তো অলরাউন্ডার মার্কাস স্টোয়াইনিস ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছেন। ইনজুরিতে পড়ে নেই পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স, যার কারণে দলটির নেতৃত্বে থাকছেন স্টিভ স্মিথ। এছাড়াও নেই জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, স্টিভ স্মিথ, লাবুশেন এরাই মূলত অস্ট্রেলিয়ার বড় নির্ভর হিসেবেই থাকবেন বলে ধরে নেওয়া যায়। এদিকে ইংল্যান্ড দলে বাটলার, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, আদিল রশিদরা থাকবেন ভরসা হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে 2 দলই নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইট ওয়াশ। ভারতের কাছে ধবল ধোলাই হয়েছে ইংলিশরা, আর লঙ্কানদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে অজিরা। সুতরাং উদ্বেগ রয়েছে 2 দলেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের প্রতিবেদক কাজী পাপ্পু। পাপ্পু, স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নিব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কী রয়েছে। প্রথমেই আমি পড়ছি প্রথম আলো। তারা শিরোনাম করেছে নতুন দলের শীর্ষ 6টি পদ নিয়ে সমঝোতা। 7 কোটি বই এখনও ছাপা হয়নি, প্রাথমিক ও মাধ্যমিক। শহীদদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করল জাতি, মহান শহীদ দিবস। রাজধানীতে চাপাতি আতঙ্ক, নেপথ্যে কিশোর গ্যাং। রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ড জড়িতদের 40%ই কিশোর। সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। 21 সব অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। এরকম শিরোনাম করেছিল ইত্তেফাক। রয়েছে সমকাল। বেসরকারিতে বাণিজ্য, সরকারিতে নৈরাজ্য। আইসিইউ সেবা। নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি, দল হবে একটি। গবেষণা ও অনুবাদে অনেকটাই পিছিয়ে ভাষা চর্চা। বাংলাদেশ প্রতিদিন। অপ্রতিরোধ্য অপরাধ। চলন্ত বাসে ডাকাতি, মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধ, ডেভিল হান্ট। বিনম্র শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। 21 ফেব্রুয়ারি এক অবিনাশী প্রেরণা, প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলার এত অবনতি কেন? ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন। কাজ পাচ্ছে বিপু সিন্ডিকেট, আরইবির 800 কোটি টাকার দরপত্র। যুগান্তরের শিরোনাম পড়লাম। রয়েছে বণিক বার্তা। বৈশ্বিকভাবে সফল হলেও বাংলাদেশে চরম ব্যর্থতায় সমবায় মডেল। অপরাধ দমনে পুলিশের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে। দ্য ডেইলি স্টার। অ্যাম্বিশাস রেভিনিউ টার্গেট ইন দ্য ওয়ার্কস।
পেনিলেস স্কেয়ার্ড ফর লাইফ আফটার পেরিলাস প্যাসেস। কাজী পাপ্পু, আমরা শিরোনাম দেখে নিলাম আজকের পত্রিকার। একটি বিষয়ে শিরোনাম কয়েকটি পত্রিকায় করেছে, আমি যদি ধরে ধরে বলি, যেমন ইত্তেফাক বলেছে যে রাজধানীতে চাপাতি আতঙ্ক, তারপরে হচ্ছে প্রথম আলো বলেছে অপ্রতিরোধ্য অপরাধ, চলন্ত বাসে ডাকাতি, এরকম আইনশৃঙ্খলাতে অবনতি কেন করেছে যুগান্তর। আমরা এবং বাস্তবতাও কিন্তু আপনি তাই দেখে থাকবেন, আমরা প্রায়ই দেখছি যে প্রকাশ্যে দিবালোকে রাতে এরকম আইনশৃঙ্খলা, মানে রাস্তায় চাপাতি দিয়ে খোপাচ্ছে, তারপরে বাসে ডাকাতি হচ্ছে, ছিনতাইয়ের কবলে পড়ছে মানুষ। এটা কিন্তু গত এক যুগ ধরেই এই কিশোর গ্যাং খুব মারাত্মকভাবে ধারণ করেছিল তাদের। আমি যদি বলি যে মিরপুরে, আপনার উত্তরা এবং মোহাম্মদপুর, এই তিনটা জায়গায় ওরা বেশি আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু 5ই আগস্ট একটা সরকার পতনের পর এই হামলাটা তাদের আরও বেড়ে গেছে এবং তারা কিন্তু এখন প্রকাশ্যে দিবালোকে আপনি দেখবেন যে 5ই আগস্ট বেশ কয়েকটা ভিডিও ক্লিপস বের হয়েছে, মোহাম্মদপুরে চাপাতে নিয়ে উচ্ছ্বাস করছে। আমি দেখেছি একটা ছাদে একটা ছেলেকে জবাই করে হত্যা করে তাকে পাশে ফালিয়ে রাখছে। গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে উত্তরাতে একটা সাধারণ ঘটনা নিয়ে গাড়ি থেকে বের হয়ে একটা দম্পতিকে কোপানোর চেষ্টা করেছে, আমরা দেখেছি। মানে গতকাল তার আগের দিন আমি দেখলাম যে আপনার মগবাজারে ফ্লাইওভারের পাশে দিনে দুপুরে গাড়ি যাচ্ছে, রিক্সা থামিয়ে 3জন লোক বাইক থেকে নেমে মানে চাপাতি দিয়ে আটকে তার সকল কিছু নিয়ে যাচ্ছে। আসলে 5ই আগস্টের পর পুলিশের দিকে যদি একটু তাকাই তাহলে তারা নতুন করে শুরু করার চেষ্টা করছে, কারণ তাদেরকে রেনোভেশনের কাজ করছে এবং বেশ কয়েকজন পুলিশকে ট্রান্সফার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা কিন্তু আপনি জানেন যে জুলাই আগস্ট গণহত্যার মামলার কারণে তারা গ্রেফতার হয়েছে, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তো যার কারণে পুলিশ নতুনভাবে সাজানোর কারণে এই অপরাধ চক্রটা কিন্তু আরও ব্যাপক হয়ে উঠছে এবং যেহেতু আপনার এই কারণেই কিন্তু এই কিশোর গ্যাংকে দমানো যাচ্ছে না। অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। আসলে অপারেশন ডেভিল হান্টটা চালু করার পরও দেখেন যে প্রচুর পরিমাণে কিশোর গ্যাং কিন্তু ফিল্ডেই রয়েছে। আপনি ডেভিল হান্টে গিয়ে যদি ম্যাক্সিমাম দেখেন যে হয়তোবা রাজনৈতিক যারা ছিলেন তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আপনাকে এখন চিন্তা করতে হবে সাধারণ মানুষ যে অস্থিরতায় রয়েছে, দিনে দুপুরে আপনি বের হতে পারছেন না। আপনি মোহাম্মদপুরের মতো এলাকায় দিনের বেলা যেতে মানুষ ভয় পায়। আপনি একটা পাঠাও বাইককে যদি বলেন যে ভাই আমি মোহাম্মদপুর যাব, তারা আতঙ্কের চেষ্টা করে, না ভাই আমি যাব না। ইভেন এরকমও শোনা যাচ্ছে যে মোহাম্মদপুরে অর্ধেক দামে ফ্ল্যাট বিক্রি করে অনেকে চলে যাচ্ছে, কারণ আতঙ্কটা ভয় কাজ করছে। আপনি সন্ধ্যার সময় তো ওইখানে কেউ বেরোতে চাচ্ছে না, কে যাবে না যাবে, একটা ভয় কাজ করে। তো আপনি অপারেশন ডেভিল হান্ট যেহেতু চালু করছেন, আপনার উচিত এই কিশোর গ্যাংগুলোকে বের করতে। গত কয়েকদিন আগে মোহাম্মদপুরে একটা গোলাগুলিতে 2 জন মারা গিয়েছে, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু কোথায় গ্রেপ্তার হচ্ছে সেই জিনিসটা আপনি কিশোর গ্যাংকে সেভাবে গ্রেপ্তার করতে পারছেন? আমরা দেখি যে অনেক সময় এরকম একটি ঘটনা যখন ঘটে যাওয়ার পরে হয়তো তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে বা গ্রেফতার করছেও। কিন্তু আপনি যেটি বলছিলেন যথার্থই বলছিলেন যে এই ধরনের অপরাধ যারা করছে তাদেরকে চিহ্নিত করে কারা করতে পারে, কারা এটার নেপথ্যে আছে। কিশোর গ্যাং আপনি বারবার বলছিলেন যে মোহাম্মদপুর, মিরপুর, উত্তর, আমরা তাই দেখেছি। বিশেষ করে মোহাম্মদপুরের বিষয়টি অনেক আগে থেকেই এই ধরনের বিষয়গুলো উঠে আসছে, পত্রপত্রিকায় খবরে আমরা দেখি। যেটি বলছিলেন যে মানুষ সেখানে খুব আতঙ্কে রয়েছে, ঘটনা কিন্তু সত্য। এই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা আছেন তারা আরো বেশি সতর্ক হওয়া উচিত। কারণ আসলে আমি বললাম তো, এরা কিন্তু একটা রাজনৈতিক ছায়াতলেই থাকে। আপনি যখন গত 16 বছর আওয়ামী লীগ সরকার ছিল, এই কিশোরগঞ্জ কিন্তু নেতৃত্ব অনেকেই আওয়ামী লীগের ছায়াতলে ছিল, আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ছায়াতলে ছিল। তো 5ই আগস্টের পর কার ছায়াতলে চলে গেছে? আপনাকে ওদেরকে বের করতে হবে যে কাদের নেতৃত্বে তারা এত ব্যাপরা হয়ে উঠছে। নিশ্চয়ই তো তাদের কেউ উপর থেকে লিড দিচ্ছে, পুলিশ থেকে তাদেরকে সেভ করার জন্য কোনো ব্যবস্থা রেখেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বের করতে হবে এবং বের করে মূল যে কালপ্রিট তাকে কিন্তু আপনাকে আইনের আওতায় আনতে হবে। আমরা সেটি প্রত্যাশা করি এরকম হোক। কাজী পাপ্পু, আমি একেবারে শিরোনাম পড়িনি, উল্টো দিকে ছিল প্রথম আলোর একটি পত্রিকার শিরোনাম, ওই জায়গায় একটু যেতে চাই। আমার কাছে মনে হলো যে শেষ 4-এর বিশ্বাস আছে এখন, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, মানে খেলা প্রসঙ্গে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এ বিষয়ে যদি কিছু বলতেন আর কি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির যাওয়ার আগে বাংলাদেশ যে প্রত্যাশাটা নিয়ে গিয়েছিল, আমরা ভেবেছিলাম যে ভালো একটা শুরু করবে, কিন্তু ভারতের সাথে যে ম্যাচটা হলো সেখানে এভাবে মুখ থুবড়ে পড়বে আমি বিশ্বাস করিনি। কারণ দুবাইয়ের উইকেটে ভালো করার কথা ছিল। আপনি দেখেন যদি ওপেনার একটা
টিমের যদি স্টার্টটা ভালো না হয়, আপনি ওপেনিংয়ে নামলো সৌম্য সরকার 0, তানজিদ তামিম 25, আপনার মুশফিক 0, শান্ত পারফরমেন্স করেনি, তাওহিদ হৃদয় যদি ওই দিন সেঞ্চুরিটা না করতো কিংবা জাকের আলী অনেক যদি ওই 68 রানের ইনিংসটা না খেলতো, তাহলে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকতো? আমার কাছে মনে হচ্ছে যে ভারতের সাথে সেটা 100 রানও হতো না। আবার জাকের আলী অনেক 68 করেছে, কিন্তু তার একটা ক্যাচও ড্রপ করেছিল স্লিপে। তো এই জায়গাটায় আপনি যখন একটা বড় ইভেন্টে যাবেন, আপনার প্রিপারেশনটা কি আছে? আপনি এতগুলো ম্যাচ খেলেন, আপনি অন্যান্য কান্ট্রির যদি দিকে তাকাই, তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে তারা ওয়ানডে ম্যাচ খেলেছে, পাকিস্তান নেশন সিরিজ খেলেছে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে, ইংল্যান্ড খেলেছে ভারতের সাথে, প্রত্যেকটা টিম কিন্তু ম্যাচ খেলেছে। আর আমরা বিপিএল খেলে গিয়েছি, আমরা ম্যাচের ভিতরেই ছিলাম, কিন্তু আমাদের মেন্টাল সেট আপটা কিন্তু ওই বিপিএল T20 ম্যাচেতেই আমরা ক্রিকেট খেলতে যাচ্ছিলাম, কিন্তু ওয়ানডেতে এসেছি। এখানে আপনার গ্যাপগুলো কোথায়? আপনাকে এখন মনে করতে হবে আপনার পরের 2টা ম্যাচ রাওয়ালপিন্ডির উইকেটটা হলো তক্তা উইকেট, মানে পাকিস্তানের ম্যাক্সিমাম উইকেটটাই তক্তা উইকেট, আমরা যেটা বলি ব্যাটিং প্যারাডাইস। ওইখানে ব্যাটসম্যানরা প্রচুর রান পাবে। রাওয়ালপিন্ডিতে আপনার 2টা খেলা, একটা নিউজিল্যান্ডের সাথে, একটা স্বাগতিক পাকিস্তানের সাথে। আপনাকে যদি ম্যাচ জিততে হয়, আপনাকে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে। কারণ আপনি যদি প্রথমে টস জিতে ফিল্ডিংয়ে চলে যান, বা আপনি যদি প্রথমে যে দল ব্যাটিং করবে সেই দল যদি একটা সুযোগে 300 350 রান রাওয়ালপিন্ডিতে করা কোনো ব্যাপার না, যেহেতু ব্যাটিং প্যারাডাইস। তো সেখানে যদি আপনি 300 রান করতে পারেন, 350 রান করে ফেলেন, সেটা চেস করার মতো ক্যাপাবল আপনার টিমে আছে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। জি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি এক কথায় বলতেন যে বাংলাদেশ ভালো করবে কোন জায়গাটিতে কাজ করলে মনে করেন? বাংলাদেশকে 3টা ডিপার্টমেন্টই ভালো করতে হবে, ব্যাটিংও করতে হবে, বোলিং করতে হবে, ফিল্ডিং। আপনি ভারতের ম্যাচে আমরা বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করেছি, এবং স্পেশালি আমার মনে হচ্ছে যে নাহিদ রানাকে খেলানো উচিত। ওই যে বোলিংয়ে পেস অ্যাটাকিংয়ে একজনকে ড্রপ করে, সেটা মোস্তাফিজকে করতে পারেন, আপনি তানজিম সাকিবকে করতে পারেন, বাট নাহিদ রানাকে একাদশে রাখা হবে। আর আশা করছি যে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি একটু ইনজুরিতে ছিলেন, তিনি হয়তো বা নেক্সট ম্যাচে খেলবেন। তো যদি রিয়াদ ব্যাক করে, একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এই 3জন আমার মনে হয় যে এই 2টা প্লেয়ারকে আপনি একাদশে রাখা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। জি দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।